প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং। নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে আছি। আজকে আমরা লেকচার 23 করছি। সবাই আমরা দ্বিতীয় অধ্যায় করছি। এই অধ্যায় থেকে আমরা মোটামুটি সৃজনশীল ব্যবহারিক সমস্যা 4টা সমাধান করেছি, 4টা অঙ্ক করেছি। জাবেদা ও খতিয়ান, হিসাব সমীকরণ সংক্রান্ত, তারপর হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় সংক্রান্ত, মূলত এই ধরনের অঙ্কগুলোই করেছি, লেনদেন সংক্রান্ত অঙ্ক। তো আজকে আমরা 5 নাম্বার সৃজনশীল ব্যবহারিক সমস্যা সমাধান করব। গত ক্লাসে আমরা ভ্যাট বিষয়ে, অর্থাৎ মূল্য সংযোজন কর, এই বিষয়ে ক্লাসটা করেছিলাম। সেই সম্পর্কে আমরা ধারণা নিয়েছি, কিভাবে ভ্যাট হিসাবভুক্ত করতে হয়, অর্থাৎ জাবেদার নিয়মগুলো কি কি সেগুলো পড়েছি, শিখেছি। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে বাসায় এগুলো একটু রিভাইজ করতে হবে, ক্লাসে যা পড়িয়েছি। আর আশা করি তোমরা সবাই সেভাবে প্রস্তুত আছো, প্রিপারেশন নিয়েই আজকে ক্লাসটা করতে এসছো। আর গত ক্লাসের পড়াগুলো নিশ্চয় পড়েছো বাসায়। তো সেই ভ্যাটের উপরেই আজকে আমরা একটা অঙ্ক করব। আজকে দেখো, আমি বোর্ডে তোমাদের জন্য প্রশ্নটা লিখে দিয়েছি। সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 5। আমরা 5 নাম্বার অঙ্কটা আজকে করছি। কি সংক্রান্ত অঙ্ক করছি? ভ্যাট সংক্রান্ত জাবেদা ও খতিয়ান। আমরা জাবেদা ও খতিয়ান করতে পারি। কিভাবে ভ্যাট নির্ণয় করতে হয় লেনদেনের ভিতর থেকে, ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে বা ভ্যাটের কথা বলা থাকলে কিভাবে সেটা নির্ণয় করতে হয়, সেটা আজকে আমরা শিখবো। সেভাবে আমরা জাবেদাভুক্ত করব। প্রশ্ন দেওয়া আছে। আমি তোমাদের বইয়ের অনুশীলনের একটা অঙ্ক করাচ্ছি। এটা তোমাদের বইয়ের 407 পৃষ্ঠা, এই অধ্যায়েরই অধ্যায় 2-এরই অনুশীলনী 58 নম্বর অঙ্ক। যারা নিউ এডিশনের বইটা কিনেছো, আলিউল্লাহ স্যারের হিসাব বিজ্ঞান প্রথম পত্র, তোমরা দেখবে অধ্যায় 2-এর অনুশীলনী 58, 407 পৃষ্ঠা, 407 এই পৃষ্ঠায় এই অঙ্কটা আছে। অনেকের কাছে হয়তো সামনে এই মুহূর্তে বই আছে, আবার অনেকের কাছে নেই। তবে আমি বলবো সবসময় ক্লাস শুরু করার সাথে সাথে তোমরা বইটাও নিয়ে বসবে। তাহলে যখন আমি কোনো কিছু পড়াবো, টপিক নাম্বার বলবো, পৃষ্ঠা নাম্বার বলবো, অধ্যায় বলবো, সাথে সাথে যেন তোমরা সেই জায়গায় বইটা খুলে রেখে সেইভাবে ক্লাসটা ফলো করতে পারো। আর অনেকের কাছে হয়তো নিউ এডিশন বইটা নেই, হয়তো গত বছর এডিশনের বইটা আছে, সেক্ষেত্রে হয়তো পৃষ্ঠা নাম্বার বা অঙ্কের নাম্বার নাও মিলতে পারে। সেই জন্য প্রশ্নটা ছোট থাকার কারণে আমি তোমাদের জন্য বোর্ডে লিখে লিখে করাচ্ছি। জাবেদা সংক্রান্ত অঙ্কগুলো বা অন্যান্য অঙ্ক করিয়েছি। তো যে ক্ষেত্রে বড় প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে হয়তো বোর্ডে পুরো প্রশ্নটা লিখে করাটা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদের বাধ্যতামূলকভাবেই বই থেকে প্রশ্নটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো যে প্রশ্নটা আছে বই থেকেই তুলেছি। দেখো প্রশ্ন, 2014 সালের 1 মার্চ জনাব চয়ন নগদ 1,50,000 টাকা এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায় লেনদেনগুলো ছিল নিম্নরূপ। মার্চ 2, ভ্যাট চলতি হিসাব খোলা হলো 15,000 টাকা। ভ্যাট চলতি হিসাব খোলা হলে সেক্ষেত্রে আমাদের জাবেদা কি হয় সেটা আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছি। আশা করি মনে আছে বা শিখেছো। আর যদি না মনে থাকে, অঙ্ক করতে গেলে দেখবে মনে পড়ে যাবে। অনেকটা ব্যাংক হিসাব খোলার মতোই, যে জাবেদা ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে আমরা যেরকম জাবেদা দিই, ভ্যাট চলতি হিসাব খোলার ক্ষেত্রে আমরা সেরকমই জাবেদা দিব। মার্চ 5, নগদে পণ্য ক্রয় 40,000 টাকা এবং 15% ভ্যাট প্রদান করা হলো। পণ্য ক্রয় করা হয়েছে 40,000 টাকার, সেটা নগদে, এবং এই 40,000 টাকার উপর 15% ভ্যাট আলাদাভাবে প্রদান করতে হবে। এই 40,000-এর মধ্যে 15% ভ্যাট কিন্তু ঢুকানো নেই, অন্তর্ভুক্ত নেই। এটার উপর ভ্যাটটা আলাদা করে নির্ণয় করতে হবে। ঠিক আছে? 10 তারিখ, নগদে পণ্য বিক্রয় 70,000 টাকা এবং 15% ভ্যাট আদায় করা হলো। ক্রয়ের সময় ভ্যাট দিতে হয়, প্রদান করতে হয়, কারণ কোনো কিছু ক্রয় করলে আমরা টাকা দেই। টাকা দেওয়ার সাথে সাথে ভ্যাটের টাকাটাও আমাদের আলাদাভাবে এক্সট্রা দিতে হয়। আর যখন পণ্য বিক্রয় করা হয় নগদে, তখন কিন্তু টাকাটা আমরা নেই, আদায় করি। সেই বিক্রয়ের টাকা আদায়ের সময় ভ্যাটের টাকাও, আমি যেহেতু তোমাদের বলেছি বাংলাদেশের জন্য ভ্যাটের প্রযোজ্য হার হচ্ছে 15%, সে 15% ভ্যাট আদায় হলো, মানে বিক্রয়ের টাকা যেমন করে আদায় করা হয়, বিক্রয়ের টাকার সাথে সাথে আলাদাভাবে 15% ভ্যাটের টাকাও আদায় করে নিতে হয়। তো বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট আদায় হয় এবং পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট প্রদান হয়। তবে ভ্যাট প্রদান বা আদায় এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য খরচ বা আয় নয়, এটা আমি গত ক্লাসে তোমাদের বলেছি। যদি প্রদান করা হয় সেক্ষেত্রে আমরা এটাকে চলতি সম্পদ ধরি, যে প্রদান করে, বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা ভ্যাট প্রদান করা হলে ভ্যাট চলতি হিসাব করে চলতি সম্পদ হিসাব ধরা হয়। আর যখন আদায় করা হয়, ভ্যাটের টাকাটা আদায় করা হলে সেটা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে চলতি দায় হিসাবে হিসাবভুক্ত করতে হয়। তাহলে ভ্যাট প্রদান হচ্ছে চলতি সম্পদ, ভ্যাট আদায় হচ্ছে চলতি দায়, এটা মনে রাখবে সবাই।
সরকারি কোষাগারে ভ্যাট জমা দেয়া হলো 4,500 টাকা। এই যে বিষয়টা, এইটা এবং এইটা, এই দুইটার জাবেদাই কিন্তু সেম। যেমন ব্যাংক হিসাব খোলা হলো, আমরা কি জাবেদা দেই? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার ব্যাংকে টাকা জমা দেয়া হলো, সেম জাবেদাই কিন্তু করতে হয়। ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকে হিসাব খোলা বা ব্যাংকে টাকা জমা দেয়া সেম, ভ্যাট চলতি হিসাব খোলা বা ভ্যাটের টাকা জমা দেয়া, সরকারি কোষাগারে ভ্যাট জমা দেয়া, একই জাবেদা। ঠিক আছে, তাহলে এটা আমরা পারবো, এটাও আমরা পারবো, বাকিগুলো আমরা পারবো, করতে গেলে শিখে নিব। 30 তারিখ আরাফাতের কাছ থেকে ধারে পণ্য ক্রয় 34,500 টাকা, যার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। দেখো এই যে 5 আর 10, এই দুইটা এখানে ক্রয় এবং বিক্রয়ের টাকা দিয়ে দেওয়া আছে এবং এগুলোর উপর 15% ভ্যাট আমাকে ধরতে হবে। এর মধ্যে ভ্যাট ঢুকানো নেই, অন্তর্ভুক্ত নেই, 15% ভ্যাট এটার মধ্যে অন্তর্ভুক্ত নেই, এর উপর ভ্যাট নির্ণয় করতে হবে। কিন্তু 30 তারিখে বলা আছে আরাফাতের কাছ থেকে ধারে পণ্য ক্রয় করছি যত টাকার, পণ্য ক্রয় 34,500 টাকা, এই 34,500 টাকার মধ্যে 15% ভ্যাট কিন্তু অন্তর্ভুক্ত আছে, এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নেই, আলাদাভাবে নির্ণয় করতে হবে এগুলোর উপর। কিন্তু এই 34,500-র মধ্যে কিন্তু 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ ক্রয়ের টাকা এবং ভ্যাটের টাকা দুইটাই কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। সুতরাং এই ক্ষেত্রে ভ্যাট নির্ণয়ের যে সূত্রটা আমরা ফলো করব সেটা হচ্ছে ভ্যাট সহ ক্রয় মূল্য, যেটা আমি গত ক্লাসে তোমাদের সূত্রটা এরকম একটা সাইডে লিখে দিয়ে শিখিয়েছিলাম। ভ্যাট সহ ক্রয় মূল্য গুণ ভ্যাটের হার ডিভাইডেড বাই 100 যোগ 15, অর্থাৎ 115, কারণ এটার মধ্যে ভ্যাটটা অন্তর্ভুক্ত আছে, এর জন্য 115 দিয়ে ভাগ। ক্রয়ের টাকা 100% যোগ 15% ভ্যাটের টাকা, দুইটা মিলে 115% টাকা এখানে, এই জন্য 115 দিয়ে ভাগ। আর এগুলোর মধ্যে যেহেতু ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত নেই, শুধুমাত্র 40,000-এর উপর 15% ক্যালকুলেটর বের করলেই হবে, 70,000-এর উপর 15% বিক্রয় ভ্যাট নির্ণয় করলেই হবে। সুতরাং এগুলা আর এই 30 তারিখেরটা ভ্যাট নির্ণয়টা একটু আলাদা হবে, দুইটা দুই রকম হবে, আমরা যখন অঙ্ক করব তখন বুঝবো। ক নাম্বার করতে বলেছে ক্রয়ের ভ্যাট নির্ণয় করো। এখানে ক্রয় আছে কোনটা কোনটা, একটা এটা হচ্ছে পণ্য ক্রয়, এই যে 5 তারিখ, আর একটা আরাফাতের কাছ থেকে ধারে পণ্য ক্রয়, দেখো ঠিক আছে, একটা হচ্ছে নগদে আর একটা হচ্ছে ধারে, কোনো সমস্যা নেই, দুইটার মধ্যে ভ্যাটের বিষয় আছে, একটা হচ্ছে ভ্যাট অন্তর্ভুক্ত আছে আর একটা হচ্ছে ভ্যাট অন্তর্ভুক্ত নেই, দুইটা আলাদাভাবে নির্ণয় করে মোট ভ্যাটের পরিমাণটা, ক্রয়ের ভ্যাটের পরিমাণটা আমরা নির্ণয় করে দেখাবো। খ নাম্বার উপরোক্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। ভ্যাট যদি নির্ণয় করতে পারি, ভ্যাট সংক্রান্ত জাবেদা দাখিলা আমরা শিখেছি কিভাবে করতে হবে, সেটাও পারবো। আর অন্যান্য লেনদেন যেগুলো ভ্যাট অন্তর্ভুক্ত নেই বা ভ্যাট ছাড়া যদি কিছু থাকে সেগুলোর জাবেদা তো আমরা পারি। আর ভ্যাটের যদি সবগুলো ভ্যাট সংক্রান্ত হয়ে থাকে, যে সিচুয়েশনে যে ধরনের ভ্যাট জাবেদা দেওয়ার কথা, ভ্যাট সংক্রান্ত জাবেদা দেওয়ার কথা আমরা গত ক্লাসে নিয়ম শিখিয়েছি, আমি শিখিয়েছি, তোমাদের বই থেকে পড়ে পড়ে শুনিয়েছি, বুঝিয়েছি, এবং নিশ্চয়ই তোমরা বাসায় প্রিপারেশন নিয়েছো, সেভাবে বুঝেছো, রিভাইজ করেছো। তো আজকে এই সংক্রান্ত ভ্যাট সংক্রান্ত জাবেদা করতে আমাদের খুব একটা কষ্ট হবে না, আর খুব একটা কঠিন বিষয়ও না ভ্যাট সংক্রান্ত জাবেদাগুলা, ঠিক আছে, করতে গেলে আমরা দেখবো। তাহলে আমরা লেনদেনগুলোর জাবেদা দিতে পারবো। কয়টা লেনদেন আছে? 1 2 3 4 5, এই 5টা, আর হচ্ছে 1 মার্চ তারিখের একটা, 6টা লেনদেনের জাবেদা আমরা দিতে পারবো। আর গ নাম্বার হচ্ছে বিক্রয় হিসাব এবং ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। তাহলে এই লেনদেনগুলোর মধ্যে যেগুলো বিক্রয় আছে, বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো থেকে আমরা খতিয়ান করব জাবেদা থেকে, আর ভ্যাট চলতি হিসাব, যে যে ক্ষেত্রে জাবেদায় ভ্যাট চলতি হিসাব আছে সেগুলো নিয়ে আমরা একটা খতিয়ান হিসাব করব, ঠিক আছে। তাহলে চলো আমরা ক নাম্বার সলিউশনে যাই, ক্রয়ের ভ্যাট নির্ণয় করব এখন। সমাধান ক দেখো, ক্রয়ের ভ্যাট নির্ণয়। ক্রয়ের ভ্যাট নির্ণয় করতে বলেছে, আমরা দুইটা লেনদেন পেয়েছিলাম, যে ক্রয় সংক্রান্ত লেনদেন এবং ভ্যাট অন্তর্ভুক্ত ছিল, মানে ভ্যাট নির্ণয় করতে হবে এরকম দুইটা লেনদেন পেয়েছিলাম, 5 তারিখ এবং আমাদের বই অনুসারে ছিল 30 তারিখ, ঠিক আছে, প্রশ্নে 30 তারিখ এবং 5 তারিখ, এই দুইটা লেনদেন ক্রয় সংক্রান্ত লেনদেন ছিল এবং ভ্যাটের বিষয় ছিল। 10 তারিখের লেনদেনে, 5 তারিখের লেনদেনে বলা ছিল নগদে পণ্য ক্রয় 40,000 টাকা এবং 15% ভ্যাট প্রদান করতে হবে। তাহলে 40,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য, এর উপর 15% ভ্যাট প্রদান করতে হবে। তাহলে ভ্যাটের পরিমাণটা হবে 40,000-এর উপর 15%। 40,000-এর মধ্যে কিন্তু 15% অন্তর্ভুক্ত নেই, তাহলে 40,000 গুণ 15%, অর্থাৎ আমরা ক্যালকুলেটরে যদি 40,000 গুণ 15% দেই, তাহলে আমরা 5 তারিখে যে ক্রয় করেছি নগদে ক্রয়, সেটার ভ্যাটের টাকাটা আমরা আলাদাভাবে পেয়ে যাব। তাহলে এখানে আমাদের 5 তারিখে ভ্যাটের টাকাটা আসে
৬,০০০ টাকা। আমি এখানে তারিখ দিয়ে দেখাইনি, যেহেতু ক্রয়ের ভ্যাট নির্ণয় করতে বলেছে, আমরা ভ্যাটের পরিমাণটা সঠিকভাবে নির্ণয় করে দেখালেই হবে। অথবা তোমরা যদি তারিখ দিতে চাও, তোমাদের কাছে ইজি মনে হয়, তাহলে তারিখটা এখানে আরেকটা কলাম দিয়ে নিও, কোনো সমস্যা হবে না। তাহলে ৪০,০০০ টাকার উপর 15% ভ্যাট, উপর বলছি কিন্তু, ঠিক আছে, এর উপর 15% ভ্যাট। আমরা তাহলে ৪০,০০০ গুণ 15%, তাহলে ক্রয়ের ভ্যাট হচ্ছে ৬,০০০ টাকা। অর্থাৎ ৪০,০০০ টাকা হচ্ছে ক্রয় মূল্য এবং ভ্যাট হচ্ছে ৬,০০০ টাকা। তাহলে টোটাল আমাদের দিতে হয়েছে কত? ৪৬,০০০ টাকা, বা দিতে হবে, প্রদান করতে হবে ৪৬,০০০ টাকা। আমরা ক্রয় করেছি ৪০,০০০ টাকা এবং 15% ভ্যাট, অর্থাৎ ৬,০০০ টাকা আমাদের এক্সট্রা দিতে হচ্ছে। তাহলে ৪৬,০০০ টাকা আমাদের টোটাল দিতে হবে, ক্রয় এবং ক্রয়ের ভ্যাট মিলে, ঠিক আছে। আর যেহেতু এখানে ভ্যাটের কথা বলা হয়েছে, আমরা শুধু ভ্যাটের পরিমাণটাই নির্ণয় করব, আমাদের টোটাল কত দিতে হবে এটা এখানে তোমাদের বোঝানোর জন্য বলার আর কি। আর লাস্ট ওয়ান আমাদের যে লেনদেনটা ছিল, আরাফাতের নিকট থেকে ধারে পণ্য ক্রয় ৩৪,৫০০ টাকা, এর মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ এই যে ৩৪,৫০০ টাকা যে এখানে বলা আছে, এর মধ্যে কিন্তু আমার 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। এর উপর কিন্তু বলেনি নির্ণয় করতে, আলাদাভাবে নির্ণয় করতে হবে ৩৪,৫০০-র উপর 15% ধরতে হবে, এমন কিন্তু বলেনি। বলেছে যে এর মধ্যে 15% কিন্তু অ্যাড করাই আছে। আমাকে এখন কি করতে হবে? এই ৩৪,৫০০ থেকে 15% বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কিসের কিসের মূল্য দেওয়া আছে? ক্রয় মূল্য প্লাস ভ্যাটের মূল্য, দুইটা মিলে ৩৪,৫০০। এটা যেমন ছিল শুধু ক্রয় মূল্য, এর উপর ভ্যাটটা ধরতে বলেছে, কিন্তু এখানে দুইটা মূল্যই কিন্তু একসাথে দেয়া, ক্রয় প্লাস ভ্যাট দুইটাকে একসাথে ৩৪,৫০০ বলা হয়েছে। এখন এটা থেকে আমি ভ্যাটটা যদি আলাদা করে বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার সূত্র কি? ভ্যাট সহ ক্রয় মূল্য গুণ ভ্যাটের হার ডিভাইডেড বাই ১০০ যোগ ১৫, তার মানে ১১৫, অর্থাৎ ক্রয় মূল্য যোগ ভ্যাট ১০০ যোগ ১৫। তাহলে ভ্যাট সহ ক্রয় মূল্য হচ্ছে ৩৪,৫০০ গুণ ভ্যাটের হার হচ্ছে ১৫, আর আমরা ভাগ করব কত দিয়ে? ১১৫। তাহলে আমরা ভ্যাটের এই ভ্যাটের টাকাটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের ক্যালকুলেটরে আমরা যদি এইভাবে ক্যালকুলেশনটা করি, ৩৪,৫০০কে ১৫ দিয়ে গুণ করি আর ১১৫ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের দেখো ভ্যাটের পরিমাণ, ক্রয় ভ্যাটের পরিমাণ আমার বের হয়ে আসে। এই টাকাটা থেকে ভ্যাটের টাকাটা হচ্ছে আমার ৪,৫০০ টাকা, অর্থাৎ ৩৪,৫০০-র মধ্যে আমার ভ্যাট হচ্ছে ৪,৫০০ টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ৩৪,৫০০ মাইনাস ৪,৫০০, তাহলে আমার ৩০,০০০ টাকা ছিল আমার অরিজিনাল ক্রয় মূল্য। এর সাথে আমরা আরো ৪,৫০০ টাকা ভ্যাট দিয়েছি, বিধায় আমার ভ্যাট সহ ক্রয় মূল্য এসে দাঁড়িয়েছে ৩৪,৫০০। দুইটা ক্যালকুলেশন কিন্তু আলাদা, আমি বারবার বলছি, এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নেই আর এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। যখন নেই তখন নর্মালি ভ্যাট আমরা নির্ণয় করতে পারবো তার উপর, আর যখন অন্তর্ভুক্ত আছে তখনই আমাকে ১১৫ দিয়ে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ভাগ করেছি ৪০,০০০ গুণ ১৫ ডিভাইডেড বাই ১০০। আমাদের ক্যালকুলেটরে যদি আমরা করি, আমরা যদি এখানে পার্সেন্ট চিহ্নটা না দিতাম, তাহলে আমাদের এখানে কি আসতো? আমাদের লিখতে হতো ১০০, ঠিক আছে। কিন্তু আমাদের এই ১০০টা না দিয়ে আমি সরাসরি পার্সেন্ট দিয়ে দেখিয়েছি। এখানে দেখো হচ্ছে, এটা হচ্ছে তফাৎটা। এখানে যখন ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে না, তখন আমার নর্মালি হার দিয়ে গুণ করলেই হবে, বা ১০০ দিয়ে হার দিয়ে গুণ করলে ১০০ দিয়ে ভাগ করলেই হবে। আর যখন অন্তর্ভুক্ত থাকবে তখনই আমাকে ১১৫ দিয়ে ভাগ করতে হবে, এটা মনে থাকে যেন, ঠিক আছে। অন্তর্ভুক্ত মানেই ১১৫ দিয়ে ভাগ। তাহলে আমার ক্রয়ের ভ্যাট কত বের হলো? ৬,০০০ টাকা এবং ৪,৫০০ টাকা, ১০,৫০০ টাকা আমার মোট ক্রয়ের ভ্যাট নির্ণয় করা হলো। আশা করি পারবে। আজকে এটা বুঝাই দেওয়ার আগ পর্যন্ত নিশ্চয়ই একটু হয়তো বুঝতে অসুবিধা হতো তোমাদের, বা ক্যালকুলেশন করতে পারতে না। যেহেতু এখন আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি এই সংক্রান্ত লেনদেন থাকলে বা ভ্যাট সংক্রান্ত লেনদেন থাকলে সেখান থেকে ভ্যাট নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে না। বিক্রয়ের ভ্যাটও একইভাবে আমরা নির্ণয় করতে পারবো। যদি এখানে বলতো বিক্রয়ের ভ্যাট নির্ণয় করো, তো যে লেনদেন বিক্রয়ের সংক্রান্ত ছিল বা ভ্যাট সংক্রান্ত ছিল বিক্রয়ের সাথে, সেগুলো থেকে আমরা বিক্রয়ের ভ্যাট নির্ণয় করতে পারতাম। তো এখন আমরা খ নাম্বার সমাধানে চলে যাই। খ নাম্বার আমাদের বলেছে উপরোক্ত লেনদেনগুলোর জাবেদা দেখাও বা জাবেদা দাখিলা দাও। তাহলে আমরা যেহেতু ক্রয় ভ্যাট নির্ণয় করে ফেলেছি, তো এখানে আমাদের এই দুইটা ক্যালকুলেশন বা এই দুইটা অ্যামাউন্ট আমাদের জাবেদার ক্ষেত্রে লাগবে। তোমরা সেইভাবেই কিন্তু জাবেদাগুলো করবে। আর যে ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত ক্যালকুলেশন করিনি অন্যান্য লেনদেনগুলো, আমরা সাথে সাথে ক্যালকুলেশন করে জাবেদা করব। তো চলো আমরা সবাই একটা জাবেদার ছক আঁকি সুন্দর করে, আর সেখানে আমরা এখন লেনদেনগুলোর জাবেদা দেখাবো।
আমরা খ নাম্বার সমাধানে যাই। খ নাম্বার আমাদের জাবেদা করতে বলা হয়েছে। জনাব চয়নের আমরা জাবেদা করব। তো জাবেদার ছক নিশ্চয়ই সবাই এঁকেছি। 5 কলাম বিশিষ্ট, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, 5টা কলাম থাকে। আমরা জাবেদার কলামগুলোর নাম দেব এবং উপরে কি লিখবো, শিরোনামটা লিখবো। শিরোনাম হচ্ছে আমরা প্রতিষ্ঠানের নাম বা ব্যক্তির নাম, যার জাবেদা করছি যে ব্যবসায়ীর নামে, জনাব চয়ন এর সাধারণ জাবেদা। ঠিক আছে, আমাদের বলেছে সবগুলো লেনদেনের জাবেদা দিতে। আমাদের মোট 6টা লেনদেন আমরা পেয়েছি। তো প্রথম তারিখের লেনদেনটা ছিল যে নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। জনাব চয়ন নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। 1.5 লাখ টাকা নগদ এবং 20,000 টাকার আসবাবপত্র। এটা জাবেদা সবাই দিতে পারবে। নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যার যার টাকা তার তার জায়গায় বসিয়ে দাও। নগদান হিসাব 1.5 লাখ টাকা ডেবিট, আসবাবপত্র হিসাব 20,000 টাকা ডেবিট, যেহেতু দুইটাই সম্পদ আর দুইটা মিলে আমার মূলধন হচ্ছে 1,50,000 আর 20 1,70,000 টাকা। ঠিক আছে, ব্যাখ্যাটা কি দিব, নগদ টাকা ও আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এরপর 2 তারিখ ভ্যাট চলতি হিসাব খোলা হলো। এটা কেমন জাবেদা, অনেকটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতোই জাবেদা। এক্ষেত্রে শুধু ব্যাংক হিসাবের জায়গায় আমরা কি লিখবো, ভ্যাট চলতি হিসাব। তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 15,000 টাকার কথা বলা আছে, আমরা 15,000 টাকা দিয়ে দিব ডেবিটে ক্রেডিটে। আর ব্যাখ্যাটা কি দিব, ভ্যাট চলতি হিসাব খোলা হলো। এরপর আমাদের 10 তারিখে আছে নগদে পণ্য, 5 তারিখে নগদে পণ্য ক্রয় 40,000 টাকা এবং 15% ভ্যাট প্রদান করা হলো। আমরা ভ্যাটের পরিমাণ ক নাম্বারে বের করেছি, ক্রয়ের ভ্যাট 6,000 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 40,000 টাকা। তাহলে আমি তোমাদের ভ্যাটের জাবেদাও শিখিয়েছি। ক্রয় যেই দিকে যায় তার ভ্যাটও সেই দিকেই যায়। ঠিক আছে, তাহলে ভ্যাটটাকে শুধু লিখতে হয় কি নামে, ভ্যাট চলতি হিসাব নামে। তাহলে ক্রয় হিসাব দেখো, 5 তারিখ ক্রয় হিসাব ডেবিট, 40,000 টাকার কথা বলা আছে। 40,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে নগদে। ক্রয় হিসাব ডেবিট 40,000 টাকা, এর সাথে 15% ভ্যাট আমাদের ধরতে বলেছে, না প্রদান করতে বলেছে। ভ্যাট চলতি হিসাব ডেবিট, যেহেতু ক্রয় হিসাব ডেবিট তার ভ্যাটও ডেবিট হবে। ভ্যাট চলতি হিসাব ডেবিট, আমরা ক নাম্বারে 40,000-এর ওপর 15% ভ্যাট নির্ণয় করেছি, 6,000 টাকা আসছে। তাহলে 40,000 টাকা ক্রয় মূল্য, ভ্যাট চলতি হিসাব ভ্যাটের মূল্য হচ্ছে 6,000 টাকা। দুইটা মিলে আমার নগদ কত দিতে হচ্ছে, 40 আর 6 46,000 টাকা আমার নগদান হিসাব দেখাতে হচ্ছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা কি লিখবো, নগদে পণ্য ক্রয় করা হলো এবং ভ্যাট প্রদান করা হলো। ঠিক আছে, আমি প্রত্যেকটা জাবেদা শেষ করে করে বিবরণের কলামটা শুধু বন্ধ করেছি। এখানেও আমার কিন্তু জাবেদা এখনো শেষ হয়নি। 5 তারিখের পর আমার এখানে আরেকটা জাবেদা হবে, যেহেতু জায়গা নেই আমি আবার উপরে লিখবো। ঠিক আছে, 5 তারিখের পর আমার আছে 10 তারিখ নগদে পণ্য বিক্রয় 70,000 টাকা, এর উপর 15% ভ্যাট ধরতে হবে। তাহলে বিক্রয়ের জাবেদাটা আমরা করে ফেলি ভ্যাট সহ। 5 তারিখের পর আমাদের 10 তারিখের লেনদেন ছিল নগদে পণ্য বিক্রয় 70,000 টাকা এবং এর উপর 15% ভ্যাট আদায় করা হলো। তাহলে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমাদের জাবেদা কি হয়, নগদে পণ্য বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি এটার সাথে ভ্যাটের টাকা আদায় করা হয় তাহলে বিক্রয় যা হবে ভ্যাট চলতি হিসাবও বিক্রয়ের ভ্যাটটাই তাই হবে। এখন বিক্রয় ভ্যাট তো আর আলাদা করে লিখতে হয় না, ভ্যাট চলতি হিসাব লিখতে হয়। ক্রয়ের ভ্যাটের ক্ষেত্রে ভ্যাট চলতি হিসাব লিখতে হয়। তাহলে নগদান হিসাব ডেবিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, আর ক্রয়ের ভ্যাট আমরা যেভাবে বের করেছি একটু আগে 5 তারিখের লেনদেনে, বিক্রয়ের ভ্যাটটাও ওইভাবেই আমরা নির্ণয় করব। অর্থাৎ আমাদের 70,000 টাকা যদি বিক্রয় করা হয় নগদে, এর উপর আমরা 15% ভ্যাট নির্ণয় করে ফেলবো। তাহলে নগদান হিসাব ডেবিট, নগদের টাকাটা তোমরা একটু পরে বসাবে, যেহেতু 2টা ক্রেডিট হবে। তাহলে 2টা ক্রেডিটের টাকা আলাদা করে বসিয়ে 2টাকে একত্রে ডেবিটে বসিয়ে দিবে। ঠিক আছে, টাকার অ্যামাউন্টটা। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু বলেছে বিক্রয় 70,000 টাকা, 70,000 বসালাম। ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, বিক্রয় যেদিকে যাবে তার ভ্যাটটাও সেই দিকে যাবে, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। আমাদের 70,000-এর উপর আমরা 15% ধরবো। তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখো, 70,000-এর 15% 10,500 আসবে। তাহলে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, এই 10,500, 70,000 আর 10,500 দুটো মিলে আমার ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট 80,500। তোমাদের সবারও নিশ্চয়ই একই অ্যামাউন্ট এসছে। আর আমরা ব্যাখ্যাটা কি লিখবো, নগদে পণ্য বিক্রয় করা হলো এবং ভ্যাট আদায় করা হলো, 15% ভ্যাট আদায় করা হলো। ঠিক আছে, এরপরে আমাদের জাবেদাটা লেনদেনটা 25 তারিখ সরকারি কোষাগারে ভ্যাট জমা দেয়া হলো 4,500 টাকা। এটা হচ্ছে ভ্যাট চলতি হিসাব খোলার যে জাবেদাটা, সেম জাবেদা।
যেমন ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, আমরা কি করি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া হলো বা ভ্যাট চলতি হিসাব খোলা হলো, জাবেদা হচ্ছে ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে 25 তারিখে আমরা এটাই দিব, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া হলো 4,500 টাকা, 4,500 টাকা। আমরা বিবরণের কলামগুলো জাবেদা শেষ হলে বন্ধ করে দিব। এরপরে লাস্ট ওয়ান যে জাবেদাটা 30 তারিখ আমাদের বলা আছে আরাফাতের কাছ থেকে ধারে পণ্য ক্রয় 34,500 টাকা, যার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তাহলে 34,500 কিন্তু আমার ক্রয় মূল্য না, আমাকে এই ক্ষেত্রে দেখাতে হবে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর যেহেতু ধারে ক্রয় করা হয়েছে তাহলে প্রদেয় হিসাব আরাফাত ক্রেডিট করতে হবে। কিন্তু কথা হচ্ছে 34,500 টাকা কিন্তু ক্রয় মূল্য না, এটা ভ্যাট সহ ক্রয় মূল্য। আমাকে ক্রয় এবং ভ্যাট দুইটা আলাদা করে দেখাতে হবে। আমরা ক নাম্বারে 34,500-র উপর ভ্যাট নির্ণয় করেছিলাম 4,500 টাকা। তোমরা ক নাম্বার সলিউশনে যাও, গিয়ে দেখো সেখানে 34,500-র যে আমরা ভ্যাটটা বের করেছি সেটা আমাদের এসছে 4,500 টাকা। তাহলে 34,500 থেকে 4,500 ভ্যাটটা যদি আমরা বাদ দিয়ে দেই, যে টাকাটা থাকবে সেটা কিন্তু আমার অরিজিনাল ক্রয় মূল্য, অর্থাৎ 30,000 টাকা কিন্তু আমার ক্রয় মূল্য, আর ভ্যাটের টাকাটা হচ্ছে 4,500। দুটো মিলে 34,500 হচ্ছে প্রদেয় হিসাবে বসবে। ঠিক আছে? তাহলে জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব হচ্ছে 34,500 থেকে আমার ভ্যাটের টাকাটা বাদ দিলে যে টাকাটা আসে 30,000, সেটা কিন্তু আমার ক্রয় মূল্য। তাহলে ক্রয় হিসাব। ভ্যাট চলতি হিসাব ডেবিট, ক্রয় যেদিকে যাবে তার ভ্যাটও সেদিকে যাবে। ক্যালকুলেশন করেছিলাম 4,500 ভ্যাট। আর প্রদেয় হিসাব আরাফাত ক্রেডিট, এই দুইটা মিলে আমার ধারে যেহেতু ক্রয় করেছি তাহলে প্রদেয় হিসাবকে ক্রেডিট করতে হবে। এই দুইটা ডেবিট মিলে আমার ক্রেডিট হয়েছে দেখো গিয়ে 34,500 টাকা, যেটা আমার লেনদেনের মধ্যে দেয়া, অর্থাৎ ভ্যাট সহ ক্রয় মূল্য, এই দুইটা সহ আমার ক্রয় মূল্য এসছে 34,500 টাকা, যেটা প্রদেয় হিসাবে আমরা বসালাম। যদি নগদান হিসাব হতো, নগদে ক্রয় করতাম, তাহলে এটা প্রদেয় হিসাবের জায়গায় নগদান হিসাব হয়ে যেত। তা আশা করি যে এখানে অন্তর্ভুক্তর কথা বলা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে দুইটা মূল্য এখানে আলাদা করে বের করে দেখাতে হবে। ক্রয় প্লাস ভ্যাট, ক্রয় এবং ভ্যাট দুইটাকে আলাদা করে আমাকে বের করে দেখাতে হবে, আর এইভাবে তোমরা বের করে করতে পারবে। আমার জাবেদা যেহেতু শেষ, ব্যাখ্যা লিখবো। ধারে পণ্য ক্রয় করা হলো এবং 15% ভ্যাট ধার্য করা হলো। ভ্যাট কিন্তু এখানে প্রদান করা হয়নি, যেহেতু ধারে ক্রয় করা হয়েছে, তাহলে 15% ভ্যাট কিন্তু এটার মধ্যে আছে, এটাকে ধার্য করা হয়েছে। যখন টাকাটা পরিশোধ করে দিব নগদ টাকায়, তখন সেক্ষেত্রে আমাকে 15% ভ্যাট এটার উপর 4,500 টাকা দিতে হবে। ঠিক আছে? এর উপর অন্তর্ভুক্ত যেহেতু আছে, এর থেকে বের করে 4,500 টাকা আমাকে দিতে হবে। তাহলে জাবেদা যেহেতু আমার শেষ হয়েছে, আমরা এখন কি করব? ছকটা বা থেকে ডানে একদম টোটালি ক্লোজ করে দেব। এখন গ নাম্বার আমরা শুরু করি। ঠিক আছে? গ নাম্বারে যাই। গ নাম্বার হচ্ছে আমার বিক্রয় হিসাব এবং ভ্যাট চলতি হিসাব করতে বলা হয়েছে। এখানে আমরা আজকে চলমান জের ছকে ইউজ করি সবাই। ঠিক আছে? তোমরা চাইলে টি ছকও করতে পারো, আজকে চলমান জের ছকে করি। চলো তাহলে খতিয়ানের ছক করে ফেলো দুইটা একই সাথে। তোমাদের একটা সুন্দর পৃষ্ঠা নিয়ে ভ্যাট চলতি হিসাব এবং বিক্রয় হিসাব দুইটার জন্য দুইটা ছক করে ফেলো। আর যেহেতু বিক্রয়ের লেনদেন একটাই আছে, তাহলে সেটার খতিয়ানটা ছোট হবে। আর ভ্যাট চলতি হিসাব যেহেতু প্রত্যেকটা লেনদেনে আছে 1 তারিখেরটা বাদে, তাহলে ভ্যাট চলতি হিসাবের খতিয়ানের ছকটা একটু বড় হবে। ঠিক আছে? তাহলে সেই হিসাবে আমরা ছক করি। আমরা গ নাম্বার দেখো, আমি দুইটা খতিয়ানের ছক একবারে এঁকে নিয়েছি। বিক্রয় হিসাবের খতিয়ানটা শুরুতে করি। আমাদের পুরো অঙ্কে বিক্রয় সংক্রান্ত লেনদেন একটাই ছিল, সেটা 10 তারিখ। নগদে পণ্য বিক্রয় 70,000 টাকা এবং 15% ভ্যাট আদায় হলো। যেহেতু বিক্রয় যেই দিকে যায় তার ভ্যাট চলতি হিসাবটাও সেই দিকেই যায়। এখানে কিন্তু বিক্রয়ের সাথে জড়িত হচ্ছে যে বিক্রয় যেহেতু ক্রেডিট, ডেবিট কে হয়েছিল তার সাথে যে পক্ষটা জড়িত সেই নামটা আমরা বিবরণের কলামে বসাবো, এবং বিক্রয়ের টাকাটা, বিক্রয় হিসাবটা যা হয়েছে, ক্রেডিট হয়েছে, সেই টাকাটা আমরা ক্রেডিট কলামে বসাবো। তাহলে আমার এখানে 10 তারিখ ছিল, 10 নগদে পণ্য বিক্রয়, আমার ক্রেডিট হয়েছিল 10 তারিখে বিক্রয় মূল্য ছিল 70,000 টাকা। 70,000 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। আমি ভ্যাটের টাকাটা এখানে আমার দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ ভ্যাট চলতি হিসাবটা আলাদা। ঠিক আছে? ওইটা বিক্রয়ের চেয়ে আলাদা হিসাব, কিন্তু দুইটাই যেহেতু ক্রেডিট, এখানে ভ্যাটের টাকা আর আসবে না, শুধু বিক্রয়ের টাকাটা আসবে। জাবেদায় বিক্রয় হিসাবে যেটা হয়েছিল সেটাই দেখাবো। বিক্রয় হিসাব ক্রেডিট 70,000 টাকা দেখিয়েছি, তাহলে আমরা 70,000 টাকা এখানে বসাবো। বিবরণের কলামে লিখবো বিক্রয়ের সাথে কে বিপরীতে ছিল? নগদান হিসাব। তোমরা জাবেদা খুলে দেখো, নগদান হিসাব ডেবিট হয়েছিল, তাহলে এখানে বসবে নগদান হিসাব। ঠিক আছে?
বিক্রয় হিসাব ক্রেডিট, এই যে বিক্রয় হিসাব, এই যে ক্রেডিট 70,000 টাকা আমরা লেনদেন থেকে নিয়ে এসেছি বা জাবেদা থেকে। আর বিপরীতে তার বিপরীতে ছিল নগদান হিসাব, নগদান হিসাবকে লিখেছি। তাহলে আমাদের জের হচ্ছে 70,000 টাকা। আমার এটাই কিন্তু বিক্রয় হিসাবের খতিয়ান, এছাড়া কিন্তু আর কোনো বিক্রয় সংক্রান্ত লেনদেন নেই এই অঙ্কে। এখন আমাদের প্রথম খতিয়ান শেষ, আমরা এখন ভ্যাট চলতি হিসাবের খতিয়ান করব। ঠিক আছে, প্রথম খতিয়ানে একটাই লেনদেন, একটাই হিসাব আসলো। এখন আমাদের ভ্যাট চলতি হিসাবের যে খতিয়ানটা আসবে সেটা হচ্ছে আমাদের 2 তারিখে ভ্যাট চলতি হিসাব খোলা হলো। এটার আমরা জাবেদা দিয়েছিলাম। আমরা জাবেদা, যেহেতু আমরা সবগুলো লেনদেনের জাবেদা দিয়েছি, আমরা জাবেদা দেখেই সহজেই খতিয়ান করে ফেলি। ঠিক আছে, আমাদের 2 তারিখে আমরা শুরুর ভ্যাটের জাবেদা দিয়েছিলাম। ভ্যাট চলতি হিসাব খোলা হলো 15,000 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আমরা করেছিলাম ভ্যাট চলতি হিসাব ডেবিট। তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট কত টাকা? 15,000 টাকা। আমরা 15,000 টাকা এখানে বসাই, সেটা ছিল আমাদের 2 তারিখ। তার বিপরীতে ছিল নগদান হিসাব ক্রেডিট, তাহলে তার বিপরীতে যে ছিল তার নাম এখানে আসবে নগদান হিসাব। 15,000 টাকা আবার আমাদের ব্যালেন্সের ঘরেও, ডেবিট ব্যালেন্সের ঘরেও বসবে। ঠিক আছে, 2 তারিখের খতিয়ান শেষ। এরপর আমাদের 5 তারিখ ছিল নগদে পণ্য ক্রয় 40,000 টাকা এবং ভ্যাট প্রদান করা হয়েছিল 15%। তাহলে আমরা 5 তারিখের যে জাবেদা দিয়েছি সেখানে দেখি আমাদের ভ্যাট চলতি হিসাবে কত টাকা বসিয়েছি। ক্রয়ের ভ্যাট তো ডেবিটে বসিয়েছি, তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট। ঠিক আছে, 5 তারিখ আমরা ডেবিটেই বসাবো, যেহেতু ক্রয়ের ভ্যাট আমাদের ডেবিট দিকেই বসে। তার বিপরীতে যেহেতু আমরা নগদে ক্রয় করেছিলাম, তাহলে এখানে নগদান হিসাব লিখবো। নগদান হিসাব, ভ্যাট চলতি হিসাব ডেবিট, তার বিপরীতে ক্রেডিট হয়েছিল নগদান হিসাব। এখন আমরা ভ্যাটের টাকা বসাবো, যে হিসাব করব তার টাকা বসাবো। ভ্যাট চলতি হিসাব ডেবিট কত টাকা এসেছিল আমাদের? ভ্যাট চলতি হিসাব আমাদের সম্ভবত 40,000-এর 15% বের করেছিলাম, 6,000 টাকা এসেছিল। 6,000 টাকা আমরা জাবেদা দেখে করে নাও, 6,000 টাকা, অথবা ক নাম্বার সলিউশনে আমরা 6,000 টাকা বের করেছি। তাহলে এই ব্যালেন্সও আমাদের শুরুর এর আগের তারিখ 6,000-এর আগের তারিখে আমাদের ডেবিট ব্যালেন্স ছিল 15,000, এখন আরো ডেবিট হয়েছে 6,000। তাহলে 15 আর 6 আমার হচ্ছে 21,000 টাকা ডেবিট বেড়েছে, ডেবিট জের হয়েছে। ঠিক আছে, এরপরে আমার লেনদেনটা 10 তারিখ, নগদে পণ্য বিক্রয় 70,000 টাকা এবং ভ্যাট আদায় করা হয়েছে 15%। বিক্রয়ের সাথে আমাদের যে ভ্যাট চলতি হিসাব ছিল সেক্ষেত্রে আমরা জাবেদায় কিন্তু ভ্যাট চলতি হিসাবকে ক্রেডিট করেছি। তাহলে আমার 5 তারিখের পর 10 তারিখ, 10 তারিখে ভ্যাট চলতি হিসাব কিন্তু আমার ক্রেডিট হয়েছে 10 তারিখে। ঠিক আছে, এ বরাবর আমার 10 তারিখে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হবে, জাবেদায় কিন্তু ক্রেডিট। কত টাকা এসেছে জাবেদায়? 70,000-এর 15% যদি আমরা বের করি, একটু আগে আমরা বের করেছি 70,000-এর 15%, বা জাবেদায় বের করেছি মেবি 10,500 এসেছিল। 70,000-এর হ্যাঁ 10,500। তোমরা জাবেদায় গিয়ে দেখো, আমরা বিক্রয়ের ভ্যাটটা বের করেছিলাম, ভ্যাট চলতি হিসাব 10,500 ভ্যাট চলতি হিসাব। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার বিক্রয়ের সাথে সাথে ভ্যাট চলতি হিসাবটাও ক্রেডিট হয়েছিল, তাই ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। ভ্যাটের টাকাটা বসিয়েছি 10,500 এবং সেটা 10 তারিখে। তার বিপরীতে ছিল আমার নগদান হিসাব, ডেবিট হয়েছিল। ঠিক আছে, ভ্যাট চলতি হিসাব যেহেতু ক্রেডিট হয়েছিল, তার বিপরীতে ডেবিটে যে ছিল তার নামটা এখানে বসাতে হবে। এইবার কথা হচ্ছে যে 10,500 যেই তারিখে আমার ক্রেডিট হয়েছে, তার আগের তারিখের ব্যালেন্স ছিল আমার ডেবিট ব্যালেন্স 21,000 টাকা। ডেবিট ব্যালেন্স ছিল 21, এখন ক্রেডিট হয়েছে 10,500। তাহলে এটা ডেবিট, এটা ক্রেডিট, কে বড়? অবশ্যই এখানে দেখতে পাচ্ছি ডেবিট যেটা বড়। তাহলে ডেবিট ক্রেডিট যেহেতু একরকম বিষয় না, একই রকম হলে যোগ করে বসাতাম। যেহেতু দুইটা আলাদা বিষয়, ভিন্ন বিষয়, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে আমাকে বড়টার ঘরে বসাতে হবে। ঠিক আছে, তাহলে 21,000 থেকে 10,500 গেলে আমার কত থাকে? এখানে 10,500ই থাকে। ঠিক আছে, তোমরা বিয়োগ করে দেখো, 21,000 থেকে 10,500 গেলে 10,500ই থাকে। আমি ডেবিট দিকটা যেহেতু বড় ছিল, বাদ দেওয়ার পর যা আসে সে বড়টার কলামে বসালাম। এরপর আমার 25 তারিখে বলা আছে সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া হলো 4,500 টাকা। তাহলে এখানেও ভ্যাটের বিষয়, এখানে আমরা জাবেদা দিয়েছিলাম ভ্যাট চলতি হিসাব ডেবিট। তাহলে 25 তারিখ, 10 তারিখের পর 25 তারিখ ভ্যাট চলতি হিসাব আমরা ডেবিট করেছিলাম। কোষাগারে ভ্যাট জমা দিলে আমাদের ভ্যাট চলতি হিসাবকে ডেবিটই করতে হয় 4,500 টাকা। 4,500। ঠিক
আছে? তাহলে এখানে আমরা কি লিখবো? তার বিপরীতে ছিল ক্রেডিট, ছিল নগদান হিসাব, নগদান হিসাব, আর ভ্যাট চলতি হিসাব ছিল ডেবিট। ভ্যাট চলতি হিসাবে টাকাটা এখানে বসালাম। এখন দেখো আমার 4500 আগের তারিখে যে ছিল 10,500 টাকা ডেবিট, এখন নতুন করে আরো ডেবিট হয়েছে 4500। তাহলে আমার টোটাল ডেবিট যে কত গিয়ে দাঁড়ায়? 10,500 ডেবিট আর 4500, তাহলে আমার টোটাল হয় 15,000 টাকা। তোমরা নিজেরাও যোগ করে দেখো, 10,500 এর সাথে আরো 4,500 যোগ করলে আমার 15,000 টাকা ডেবিট হয়। এরপর লাস্ট ওয়ান, 30 তারিখ আরাফাতের কাছ থেকে ধারে পণ্য ক্রয় 34,500, যার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত ছিল বা ভ্যাট অন্তর্ভুক্ত আছে। এই তারিখে আমরা যে জাবেদাটা করেছিলাম সেখানে আমরা ভ্যাট চলতি হিসাবকে ডেবিট করেছিলাম। তাহলে আমার ডেবিট দিকে টাকাটা বসবে। আমরা কত বের করেছিলাম? 4,500 টাকায় আমরা ভ্যাটের টাকা বের করেছিলাম। দুইটাই কিন্তু মিলে যাচ্ছে। এটা লেনদেনের মধ্যে 4,500 দেয়া, আর 30 তারিখেরটা কিন্তু আমরা আলাদাভাবে ক্যালকুলেশন করেও 4,500ই বের করেছিলাম। দুইটা সেম হয়ে গেছে, যদিও কোনো সমস্যা নেই, হতেই পারে। তাহলে এই ক্ষেত্রেও আমার ভ্যাট চলতি হিসাবটাকে আমরা ডেবিট করেছিলাম, ক্রয়ের ভ্যাট যেহেতু। বিপরীতে কিন্তু ছিল নগদান না, ক্রেডিটে ছিল প্রদেয় হিসাব আরাফাত। ঠিক আছে, আমরা 30 তারিখে কিন্তু জাবেদায় লিখেছি প্রদেয় হিসাব আরাফাত। ঠিক আছে, এই আরাফাতকে আমার 4,500 টাকা কিন্তু ভ্যাট দিতে হবে, তাই ভ্যাট চলতি হিসাবকে আমার ডেবিট দেখিয়েছি এবং হিসাব বিপরীতে ছিল প্রদেয় হিসাব আরাফাত। এখন এই 15,000-এর সাথে আমার আরো নতুন অ্যাড হয়েছে 4,500 টাকা। তাহলে 15,000 সাথে আমার যদি 4,500 টাকা অ্যাড হয়, তাহলে আমার ব্যালেন্স আসে 15,000 আর 4,000 19,500। ঠিক আছে, যেহেতু এখানে 500 আছে, তাহলে 19,500। তোমাদের বইতে উত্তরও দেয়া আছে প্রশ্নের নিচে, একদম প্রশ্নটা দেওয়ার পর ক খ গ করণীয়র পরে উত্তরগুলো দেয়া আছে। দেখো এখানে ভ্যাট চলতি হিসাবের 19,500 টাকায় ব্যালেন্সের কথা বলা আছে। ভ্যাট চলতি হিসাব 19,500, আমারও ব্যালেন্স এসছে 19,500। আশা করি তোমাদেরও তাই হবে সবার, বা নিজেরা যখন করতে যাবে সঠিকভাবে করতে পারবে। তো আমার ভ্যাট চলতি হিসাবের খতিয়ান করা শেষ, আর কোনো লেনদেনও নেই, আর ভ্যাট সংক্রান্ত কোনো বিষয় নেই। আমার এখন কি করতে হবে? ছকটা ক্লোজ করে দিতে হবে। বাড়তি কোনো দাগ থাকলে সেগুলো ইরেজার দিয়ে মুছে দিতে হবে। লেখাগুলো লিখবো সব কলম দিয়ে, ছকটা আঁকবো পেন্সিল দিয়ে, যেন আমরা বাড়তি অংশটুকু সবশেষে মুছে দিতে পারি। আর এখানে ব্যালেন্স বের করে ডাবল দাগ দিয়ে ক্লোজ করার কোনো প্রশ্ন আসে না, কারণ আমাদের দিনের ব্যালেন্স দিনেই আমরা বের করে ফেলতে পারি। তো আশা করি গ নাম্বার আমাদের যে দুইটা খতিয়ান করতে বলা হয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছো। বিক্রয় হিসাব তো খুবই সহজ, একটা লেনদেন ছিল, করা হয়ে গেছে। আর ভ্যাট চলতি হিসাব যে বুঝিয়ে বুঝিয়ে করেছি, এইভাবে অ্যামাউন্ট চেঞ্জ করে বা অন্যভাবেও যদি ভ্যাট চলতি হিসাব আমাদের করতে বলে, আমরা লেনদেন ওয়াইজ জাবেদা করে করে মুখে মুখেও করে ফেলতে পারি, জাবেদা না করে, বা জাবেদা করলে জাবেদা দেখে দেখে আমরা সঠিক অ্যামাউন্ট বসিয়ে ভিতরে বিবরণের কলমে সঠিক হিসাবের নামগুলো বসিয়ে, অর্থাৎ বিপরীতে যা থাকে সঠিকভাবে আমরা খতিয়ানটা করতে পারবো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস যেটা আমরা করিয়েছি নিশ্চয়ই সবাই বুঝেছো, ক খ এবং গ। তো তোমাদের জন্য আমি দুটো SW দিব, সেটা হচ্ছে তোমরা সবাই লিখে নাও। তোমাদের আমি আজকে 58 নম্বর অনুশীলনী করিয়েছি, তোমরা বাসায় নিজেরা 59 এবং 60 অনুশীলনী 59, 60, ঠিক আছে, এই দুইটা অঙ্ক তোমরা নিজেরা করবে বাসায়। এটা দুইটাই ভ্যাট সংক্রান্ত অঙ্ক। উদাহরণ ঘাটবে, একদম সেম অঙ্কই, হয়তো অ্যামাউন্ট বা নাম চেঞ্জ করে এরকম অঙ্ক করে দেওয়া আছে উদাহরণে। 59 নাম্বারটা উদাহরণ 24-এর মতো, এটা তোমরা দেখতে পারো উদাহরণ 24, একটা বলে দিলাম, হেল্প করলাম। কিন্তু 60 নাম্বারও তোমরা উদাহরণ ঘেটে ঘেটে দেখতে পারো যে এটা এই 60 নাম্বারের সাথে কোন উদাহরণটা মিলে। আমি তো তোমাদের জন্য একটা বের করে বলেই দিলাম যে তোমরা উদাহরণ 24-এর সাথে অনুশীলন 59-এর মিল পাবে, তো সেইভাবে তোমরা করে ফেলবে। তারপর তোমরা দেখবে 60 নাম্বারের সাথে কোনো উদাহরণে মিল পাও কিনা। যদি নাও পাও তারপরেও নিজেরা করার চেষ্টা করবে, কারণ তোমরা কিন্তু এই ধরনের লেনদেন করার, জাবেদা করার নিয়ম কিন্তু তোমরা শিখেছো, আমি তোমাদের শিখিয়েছি। তো এটা যদি পারো অবশ্যই এটা তোমরা করতে পারবে। ঠিক আছে, তো আশা করি সবাই SW গুলো করবে, তোমাদের প্র্যাকটিসও হবে এবং ভবিষ্যতের জন্য সেটা লাভ হবে, তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে বা নতুন কোনো অঙ্ক নিয়ে আমরা হাজির হব। সবাই একসাথে ক্লাস করব। খাতা পত্র বই যা যা লাগে সব কিছু নিয়ে আমরা প্রিপেয়ার্ড হয়ে তারপর আমরা ক্লাসে বসবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।